ফ্রান্স জার্মানির যে অবস্থান এবং একই সাথে শাকিল মাহমুদ যেটি বলছিলেন যে রাশিয়া এবং চীনের অবস্থানটা পরিষ্কার হওয়া, এবং জাতিসংঘ তো আসলে সবসময় বক্তৃতা এবং বিবৃতি নিন্দা সেটি তো আছেই। এই অবস্থানগুলো কি পরিষ্কার হবে, মানে কি হবে সামনের দিকে, বা শক্ত অবস্থান জরুরি কিনা তাদের? না, জরুরি বলতে একটা হচ্ছে যে চীন এবং রাশিয়া তাদের নিজেদের কতগুলো সমস্যা দ্বারা তারা কিন্তু মানে প্রিঅকুপাইড। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া তার সেখানে খুব বড় ধরনের মানে একটা সমস্যার মধ্যে আছে, বা বলা যায় যে মানে সামরিক দিক থেকে বিবেচনা করলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে রাশিয়া এত বড় একটা ইয়ের মধ্যে পড়েনি, মানে মানে ঝুঁকির মধ্যে। চীন কিন্তু একটা রাইজিং অবস্থায় ছিল, এবং চীনই হচ্ছে যুক্তরাষ্ট্রের সরাসরি প্রতিদ্বন্দ্বী, এবং চীনের অবস্থানটা এখনো স্টেবল হয়নি। যুক্তরাষ্ট্র কিন্তু স্টেবল অবস্থান থেকে তাদের একটা ডিক্লাইন, আর চীন হচ্ছে যে তার উপরের দিকে যাচ্ছিল। এই পর্যায়ে চীনের সামরিক দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করা একটা অসম্ভব ব্যাপার। যে কারণে চীন এখনো কূটনৈতিক জায়গা থেকে কথা বলছে, এবং এটাই থাকবে। আমার মনে হয় না যে চীন মানে সরাসরি যুক্ত হবে। এটা ইরানকে একাই এই যুদ্ধটা মানে এগিয়ে নিতে হবে, এবং ভূরাজনৈতিক কারণে এবং ইরানের তাদের ব্যাপক সামরিক সক্ষমতার কারণে এবং কূটনৈতিক সহায়তার কারণে ইরান হয়তো তারা এটাকে কন্টিনিউ করবে, এবং সেই কন্টিনিউ করার মাধ্যমে হয়তো এই মার্কিন যুক্তরাষ্ট্র বা এখনই আমরা দেখতে পাচ্ছি যে একটা রিপোর্ট আমি দেখলাম যে ইরান ভার্চুয়ালি 14টি রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। সরাসরি আমরা হয়তো ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে দেখছি, কিন্তু এর বাইরে অন্য রাষ্ট্রগুলো কিন্তু ইন এ সেন্স যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে। তার যেমন আমরা দেখতে পেলাম যে স্পেনের সরকার যুক্তরাষ্ট্রকে তাদের দেশ বা তাদের ঘাঁটি ব্যবহার করতে দেয়নি। তার মানে যুক্তরাষ্ট্র চেয়েছিল যে স্পেনের ব্যবহার করার জন্য। আবার আপনার ইউকে কিন্তু আবার তাদের অবস্থান কিছুটা চেঞ্জ করেছে। তারা এখন বলছে এই যুদ্ধে যুক্ত হবে না, কারণ এই যুদ্ধের যে ধরনের মানে আন্তর্জাতিক আইনের যে জায়গাগুলো আছে এগুলো পরিষ্কার না, ফলে ইউকেও কিন্তু এই যুদ্ধের সাথে সরাসরি যুক্ত হচ্ছে না। কিন্তু ইউকের যে ফ্যাসিলিটিসগুলো আছে এগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করছে। তো এইসব কারণে আমার কাছে মনে হয় যে এটা ইতিমধ্যে একটা আঞ্চলিক যুদ্ধে রূপ নিয়েছে, কিন্তু একেবারে পিওরলি আঞ্চলিক যুদ্ধ বলতে আমরা যেটা বুঝি যে অন্যান্য দেশগুলো সরাসরি অংশগ্রহণ, এবং বিশেষ করে সর্বাত্মক যুদ্ধ, স্থলবাহিনীর যে ইয়েটা, যে ইরানের ভেতরে প্রবেশ করার যে ব্যাপারটা, এটা কিন্তু খুব আনলাইকলি। ফলে আমার মনে হয় যে একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড হওয়ার কারণে ইরান কিন্তু বাইপোলার ওয়ার্ল্ডের যে সুবিধাটা এটা পাচ্ছে না। যে বাইপোলার ওয়ার্ল্ডে যেমন একটা পরাশক্তি আক্রমণ করলে অটোমেটিক্যালি আরেকটা পরাশক্তি মানে তাকে সাপোর্ট করে, এখানে কিন্তু অটোমেটিক্যালি সাপোর্টটা আছে কিন্তু সামরিক সাপোর্টটা নাই, এবং এই জায়গাটার কারণেই কিন্তু এই সুবিধাটা পাচ্ছে। বিশেষ করে এই গত 30 বছরে আমরা যে মার্কিন যে যতগুলো মিলিটারি ক্যাম্পেইন হয়েছে, এই ক্যাম্পেইনগুলোতে এককভাবে মার্কিন যুক্তরাষ্ট্র হয় জয়ী হয়েছে, অথবা জয়ী হয়ে আস্তে আস্তে আফগানিস্তানের মতো অবস্থা তৈরি হয়েছে। যেভাবেই আমরা দেখি না কেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের সামরিক এক ধরনের তাদের একটা ভিক্টরি হয়েছে, কিন্তু এই ভিক্টরিটা অ্যাট দ্য কস্ট অফ মানে অনেক কিছু বিনিময়ে। কিন্তু সেটা অনেক সময় যেই দেশগুলো মানে এই ভিক্টরির নামে যে দেশগুলোতে রাজনৈতিক পরিবর্তনগুলো ঘটছে, সেখানে অবশ্য আমরা সিরিয়ার মতো বা কোনো জায়গায় আসলে শান্তি কিংবা গণতন্ত্র কোনোটাই প্রতিষ্ঠিত হয়নি। কিন্তু এই যে একটা ভ্যাকুয়াম মানে মাল্টিপোলার ওয়ার্ল্ডে, যে রাশিয়া বা চীন সামরিক দিক থেকে এগিয়ে আসতে পারছে না, এই সুবিধাটা থাকার কারণে কিন্তু এইরকম একটা অ্যাডভেঞ্চারাস ইয়েতে গিয়েছে, এবং এটা হয়তো কন্টিনিউ করবে। কিন্তু ইরান মাইট বি ভেরি ডিফারেন্ট কেস আমার কাছে মনে হচ্ছে, কারণ যতগুলো গত 20 বছর 25 বছরে মার্কিন মিলিটারি অপারেশন হয়েছে, ইরানের কেসটা কিন্তু এখানে একেবারে ভিন্ন। এবং এখন পর্যন্ত মার্কিন স্ট্র্যাটেজিস্টরাই কিন্তু বলছে যে সরাসরি বলছে যে ইরানের সার্ভাইভালই হচ্ছে ইরানের বিজয়। মানে ইরান কাউকে আক্রমণ করে অন্য দেশে গিয়ে কোনো শাসককে মানে ক্ষমতাচ্যুত করার প্রয়োজন নাই, কিংবা তাদেরকে মিলিটারিলি ডিফিট করার দরকার নাই। সে যদি সার্ভাইভ করতে পারে 3 মান্থস,
2 মান্থস বা 5 মান্থস বা 6 মান্থ, এটাই কিন্তু তাদের এবং বিজয়। তারা বলেছে যে এবং আত্মরক্ষার জন্যই তাদের এই যুদ্ধ। নিশ্চয়ই